রাজধানীতে 7টি নির্বাচনী সভায় অংশ নেবেন তারেক রহমান। ইসিবি চত্বরে কর্মী সমর্থকের ভিড়। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনায় গুরুত্ব বিএনপির। উনি মানুষকে স্বপ্ন শুধু দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করবেন। 12 ফেব্রুয়ারি সবাই দল বেঁধে ভোট কেন্দ্র যাবে, আমি দাঁড়িয়ে সেটা ভোট দেব। প্রতিপক্ষকে কিছু বলেন নাই, তিনি কি করবেন সরকারি গেলে সেই কথাগুলো বলেছেন। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ জামাত আমিরের। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা। একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকা গ্রহণ হয়ে গেল। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানি যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। প্রচারণার বাকি মাত্র 2 দিন, পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি। নিরাপত্তা নিশ্চিতে মাঠে আইন শৃঙ্খলা বাহিনী। নীতি নির্ধারণী পর্যায়ে বাড়াতে হবে নারীর অংশগ্রহণ। রাজধানীতে সেমিনারে জাইমা রহমান। নিরাপত্তার দায়িত্ব নিতে রাজনৈতিক দলগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হচ্ছে কাল, কেনা হচ্ছে 25টি বোয়িং। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতে ভোটের আগ মুহূর্তে চুক্তি, বললেন বাণিজ্য উপদেষ্টা। ক্যাম্পের বাইরে যেন নতুন আরেক ক্যাম্প। বাসা ভাড়া ছাড়াও দখলে নেন স্থানীয়দের জমি। কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 1000 রোহিঙ্গা আটক। এবং আবারও অচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল। বিদেশিদের ইজারা প্রক্রিয়া বাতিল সহ 4 দাবিতে ধর্মঘটে শ্রমিকরা। সক্ষমতা বাড়াতে বিকল্প নেই, বলছে কর্তৃপক্ষ। বিভাগীয় পর্যায়ে প্রচারণা শেষে আজ ঢাকা মহানগর উত্তরের 7টি পথসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকার ইসিবি চত্বরে আয়োজিত পথসভায় কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান। এরই মধ্যে অনুষ্ঠানস্থলে ঢল নেমেছে কর্মী সমর্থকদের। তারেক রহমানের আগমন নিয়ে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মী সহ আশপাশের এলাকার মানুষ। বিএনপি চেয়ারম্যান সভাস্থলে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। তারেক রহমান তার বক্তৃতায় জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরবেন। এরপর ঢাকা 16 আসনে পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে, ঢাকা 15 আসনে মিরপুর 10 গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেটে, ঢাকা 13 আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে, ঢাকা 12 আসনে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সানভ্যালি মাঠের সভায় বক্তব্য দেবেন তারেক রহমান। মাননীয় চেয়ারম্যান এই এলাকায় প্রার্থী হয়েছেন ঢাকা 17, সেই জন্য আমরা চাই যে এই এলাকার জনগণ ওনার কথা শুনুক, ওনাকে দেখুক। এই জন্য আজকে পথসভা, আশা করি পথসভার মাধ্যমে এলাকার জনগণ উজ্জীবিত হবে। পথসভায় আপনারা দেখতে পাবেন যে মহা জনসম্মতি রূপান্তরিত হবে। দেশবাসীর কাছে আমরা বিপুল সাড়া পাচ্ছি। দেশ তারেক রহমান সাহেব এই দেশে আসার পর তার চলনে বলনে কথাবার্তায় আচরণে মানুষকে মুগ্ধ করতে পেরেছেন। উনি মানুষকে স্বপ্ন শুধু দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করবেন। বিএনপি কথা বলার রাজনীতি করে না, বিএনপি কাজের রাজনীতি করে। এবং বিএনপি প্রথম এইখানে ইশতেহার সহ তাদের 31 দফা আমরা পেশ করেছিলাম। আমাদের নেতা তার প্ল্যান আছে, সেটা তিনি ঘোষণা করেছিলেন। সাধারণ মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, ছাত্রের জন্য, যুবকের জন্য, ব্যবসায়ীর জন্য, প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়িত হবে। এই মুহূর্তে রাজধানীর ইসিবি চত্বরে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আজকে রাজধানীতে তার পথসভা রয়েছে বেশ কয়েকটি, এবং সেই পথসভায় যোগ দেওয়ার জন্য
প্রথমে তিনি ইসিবি চত্বরে আসবেন, যে ইসিবি চত্বরে তার পথসভা রয়েছে। এখান থেকে তার আজকে দিনের কর্মসূচি শুরু হবে, যেখানে আজকে 7টি স্থানে তিনি পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আপনারা জানেন যে গত কয়েকদিনে তিনি বেশ কয়েকটি বিভাগে, অর্থাৎ ঢাকা ছাড়া বাকি সবগুলো বিভাগেই জনসংযোগ করেছেন, নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন, নির্বাচনী যে প্রচারণা তিনি অংশ নিয়ে গণসংযোগ করেছিলেন, ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন। এবং আজকে তিনি ঢাকায় মূলত আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী যে গণসংযোগ, নির্বাচনী যে প্রচারণা, তার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজকে এই রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে, যেখান থেকে তিনি পথসভা শুরু করবেন। এবং এই পথসভা থেকে তিনি বাকি আরও 6টি পথসভায় অংশ নেবেন, যেখানে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এবং তিনি গত পরশুদিন, অর্থাৎ গত 6 তারিখে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই ইশতেহার অনুযায়ী, অর্থাৎ তাদের যে অঙ্গীকার রয়েছে নির্বাচনে জয়লাভ করলে তারা কী ধরনের বিষয়গুলি ব্যবস্থা নেবেন এবং কোন বিষয়ে তিনি বাস্তবায়ন করবেন, সেই প্রতিশ্রুতিগুলি তিনি আবারও এই নির্বাচনী পথসভায় জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি এবং তার দলের নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সেই ইশতেহারের বিষয়গুলো, যেগুলো তারেক রহমান ঘোষণা করেছিলেন বিএনপির পক্ষ থেকে, সেগুলি তারা পুনরাবৃত্তি করছেন। এবং তারা সেই প্রচারণায় তারা এই বিষয়গুলোকে উঠিয়ে আনছেন, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড, এবং তার সঙ্গে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, কৃষকদের কৃষি ঋণ সহায়তা করার জন্য যে বিষয়গুলি রয়েছে, সেখানে কৃষক কার্ড দেওয়া হবে। এবং সর্বোপরি যুবকদের জন্য, তরুণদের জন্য যে পরিকল্পনা রয়েছে বিএনপির, সেগুলি তিনি তুলে ধরেছিলেন ইশতেহারে। এবং তা বাস্তবায়নের জন্য জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন নেতাকর্মীরা, সেটাই কিন্তু প্রত্যাশা করছেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য তার যে পরিকল্পনা রয়েছে, এছাড়া দেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে, পুনর্গঠন করতে তাদের যে ব্যবসায়িক পরিকল্পনা রয়েছে, বিনিয়োগের যে পরিকল্পনা রয়েছে, অর্থাৎ দেশে বিদেশে বিনিয়োগের মাধ্যমে দেশের যে আর্থসামাজিক উন্নয়ন এবং অর্থনীতির যে পুনর্গঠন করা হবে, সেই বিষয়গুলি বিশেষ করে তিনি তুলে ধরছেন বিভিন্ন জায়গায়। এবং রাজনৈতিকভাবেও তারা আসলে কীভাবে আগামী দেশকে পুনর্গঠন করবেন, যে দেশকে আসলে নতুন করে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন দেশ যেই পাওয়া গেছে, বা দেশের যে স্বপ্ন আসলে মানুষ দেখছে, সেই দেশকে পুনর্গঠনের জন্য বিএনপি যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেগুলি বাস্তবায়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইছেন বিএনপি নেতাকর্মীরা। সঙ্গে তার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও তিনি তার আজকে পথসভা থেকে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন, সেটির প্রত্যাশা করছেন এখানকার আসা মানুষরা, যারা ইতিমধ্যে সবাই প্রস্তুত রয়েছেন। 2টার সময় তারেক রহমানের এখানে আসার কথা, তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং পথসভায় যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাচনী প্রচারণার যে পথসভা, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইসিবি চত্বরে। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ তুলেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বাড্ডায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, 15.5 বছর যারা কোথাও ছিলেন না, তারাই এখন ফিরে এসে মামলা বাণিজ্য করছে। এছাড়া ক্ষমতায় যেতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি। আর নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে একটি দল। রাজধানীর বাড্ডায় 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মঞ্চে তিনি পরিচয় করিয়ে দেন ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে। রোববার সকালে জনসভা শুরুর আগেই নেতাকর্মীর ঢল নামে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে। স্লোগানে জানান দেন ঢাকা 11 আসনে নিজেদের উপস্থিতি। সভায় এই আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম সভাপতির বক্তব্যে অভিযোগ করেন, একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। আর ঢাকা 13 আসনে ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বিদায় করতেই এক হয়েছে দেশের মানুষ। বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে, যারা রাজনীতির ময়দানে ছিল তারাই ভূমিদস্যু হিসেবে এই কাজ করেছে অথবা ভূমিদস্যুদের সহায়তা করেছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দল দুর্নীতির টুটি চেপে ধরার ঘোষণা দিয়ে নিজেরাই ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়েছে। 5 আগস্ট এই জাতি আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেল। আমরা যারা 15.5 বছর আওয়ামী জাহিলিয়াতের জাতাকলে পিষ্ট ছিলাম, বিভিন্ন রাজনৈতিক দল
যারাই ছিলাম, এর মধ্যে একটা অংশ এই মজলুম অবস্থার পরিবর্তন করে রাতারাতি তারা জালিমের ভূমিকা অবতীর্ণ হয়ে গেল। ক্ষমতায় গেলে দুর্নীতির ত্রুটি চেপে ধরবে, ভালো কথা। তাইলে যে 59 জন বয়া ঋণ খেলাপি, ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? নির্বাচিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামাত আমির। ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশের পক্ষে জনগণের রায় আল্লাহর মেহেরবানি যদি অর্জিত হয়, তাইলে সেই সরকারে অবশ্যই নাহিদ ইসলামকে আপনারা একজন মন্ত্রী হিসাবে দেখবেন। ক্ষমতায় এলে জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলেও কথা দেন ডাক্তার শফিকুর রহমান। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণার বাকি মাত্র 2 দিন। শেষ সময় পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ভোটের দিন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামাত। দরজায় কড়া নাড়ছে ভোট। ভোটারের মন জয়ে শেষ সময়ে নানা প্রান্তে ছুটছেন প্রার্থীরা। ঠাকুরগাঁও 1-এ নিজ নির্বাচনী আসনে প্রচারণায় নামেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পথসভায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনা তুলে ধরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি গণভোটে হ্যাঁ এর পক্ষে বলেও জানান তিনি। অন্য দলকে গালিগালাজ করেন নাই, প্রতিপক্ষকে বিরুদ্ধে কিছু বলেন নাই। তিনি কি করবেন সরকারি গেলে সেই কথাগুলো বলেছেন। আমরা হাই ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ আমরা হাতে ভোট দেব। ময়মনসিংহ 7 আসনে নির্বাচনী প্রচারণায় জামায়াত প্রার্থী আসাদুজ্জামান সোহেল ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কেউ কেউ এমন কথাও বলছেন যে ভোট 12টার মধ্যেই শেষ হয়ে যাবে, এরকম একটা প্রচারণা ত্রিশালে চালানো হচ্ছে। এই দিক থেকে আমরা কিছুটা আশঙ্কার মধ্যে রয়েছি। জনসমর্থন না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি দল নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন বাঞ্চাল ষড়যন্ত্র করলে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, জনগণ সেটা শক্ত হয়ে রুখবে ইনশাআল্লাহ। প্রচারণায় নেমে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন রাজশাহী 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর। একটা ওয়ার্ডে একটি মাত্র আপনার নির্বাচনী ক্যাম্প থাকবে বা অফিস থাকবে, এবং সেটা সরকারি কোনো জায়গায় এটা করা যাবে না। আমরা সেটা মেনটেন করছি, কিন্তু আমরা দেখছি অন্যান্য দলের ক্ষেত্রে একই জায়গায় অনেকগুলো অফিস, এবং সব অফিসই তাদের সরকারি জায়গার উপরে। নির্বাচন উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে চলমান রয়েছে যৌথ বাহিনীর টহল। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনী প্রচারণার খবর জানাতে সিলেট 3 আসনে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং খুলনা 5 আসনে আছেন আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমেই যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট 3 আসনের বালাগঞ্জ উপজেলার। সিলেট 3 আসন 3টি উপজেলা নিয়ে গঠিত। এই বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং দক্ষিণ সুরমায় 3টি উপজেলা নিয়ে প্রায় 4.5 লাখেরও বেশি ভোটার রয়েছে এই আসনে। এবং এই মুহূর্তে বিএনপির যে প্রার্থী, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন এবং তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক, তার এই নির্বাচনী শেষ প্রচারণায় এই উপজেলার। এবং এই আসনের 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এই আব্দুল মালিকের সাথে, জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার সাথে মুসলিউদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত মজলিস, যিনি 11 দলীয় জোটের প্রার্থী এবং তিনি রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এই পর্যন্ত যদি বলি, সিলেটের যে 6টি আসন এবং সিলেট বিভাগের যে 19টি আসন,
প্রত্যেকটি আসনে একবারে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। এখন পর্যন্ত আমরা আর তেমন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা বিশৃঙ্খল পরিবেশের কোনো খবর আমরা কোনো জায়গা থেকে পাইনি, কোনো আসন থেকে পাইনি। আর মাত্র রয়েছে আজকের দিন শেষ হলে আর 2 দিন বাকি থাকবে নির্বাচনী প্রচারণার। এই 2 দিনের মধ্যে বিভিন্ন প্রার্থীরা তাদের সর্বশেষ প্রচারণাগুলো চালিয়ে যাবেন। এই প্রচারণার মাধ্যমে সর্বশেষ যেই ভোটার আছে সেই ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পথে ঘাটে অলি গলি এবং প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটি এলাকায় চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এবং সবকিছু মিলে প্রার্থীদের যারা ভোটার আছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য। দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনে এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোটামুটি এ ছিল সিলেটের 3 আসনের নির্বাচনী প্রচারণা। সবশেষ খবর এবার আমি যাচ্ছি খুলনার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। গণসংযোগের পাশাপাশি নির্বাচনের প্রচারণা শেষ দিকে কিন্তু নির্বাচনী সমাবেশে জমজমাট হয়ে উঠেছে খুলনার বিভিন্ন প্রচারণা। এই মুহূর্তে খুলনার ডুমুরিয়া উপজেলায় জামায়াত মনোনীত প্রার্থী বা 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সমর্থনে কিন্তু নির্বাচনী সমাবেশ শুরু হয়েছে এবং এই সমাবেশ কিন্তু ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে এরই মধ্যে কিন্তু পুরো মাঠে মানুষ পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরা দেখছি যে এই সমাবেশে কিন্তু খেলাফত মজলিস 11 দলীয় যে জোট রয়েছে সেই নির্বাচনী জোটের অন্যতম দল খেলাফত মজলিসের যিনি আমির মাওলানা মামুনুল হকের আসার কথা রয়েছে। এর পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যিনি খুলনা 5 আসনের প্রার্থী তিনিও সমাবেশে বক্তব্য রাখবেন। আমরা দেখতে পাচ্ছি সমাবেশের যে মাঠ সেই মাঠ এরই মধ্যে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং স্থানীয় যারা নেতা রয়েছেন তারা আসলে বক্তব্য রাখছেন। তারা বলছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী এই আসনে তাকে বিজয়ী করার জন্য তারা কিন্তু আসলে ভোটের প্রার্থনা করছেন। পাশাপাশি সমাবেশ স্থল থেকে কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং সময় যত গড়াচ্ছে অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি আছে প্রচারণার, সেই সময়টাকে কিন্তু সম্পূর্ণভাবে কাজে লাগাচ্ছে এখানকার প্রতিটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা দেখছি কিন্তু এখানে সমাবেশে যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু আসলে সেই কথাটি বারবার বলছেন। একই সঙ্গে আমরা বলে থাকি যে এই খুলনার ডুমুরিয়ার যে আসন সেই আসনে কিন্তু আমরা প্রার্থীদের যে গণসংযোগ সেই গণসংযোগের পাশাপাশি আমরা দেখেছি যে নির্বাচনী সমাবেশ তারা করছেন এবং প্রতিটি সমাবেশ থেকে তারা কিন্তু আসলে বক্তব্য রাখার চেষ্টা করছেন যে একটি সুষ্ঠু পরিবেশে তারা আসলে নির্বাচনের জন্য সাধারণ মানুষ ভোট দিতে পারে সেই প্রত্যাশা তারা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে নির্বাচনী সমাবেশ নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা এবং সিলেটে। ঢাকা 12 আসনে নিশ্চিন্তে ভোটাররা কেন্দ্রে আসতে পারবেন, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। সকালে ঢাকা 12 আসনে নির্বাচনী মহড়া চালায় যৌথ বাহিনী। এর মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের বার্তা দেওয়া হয় নির্বাচন কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই। যৌথ বাহিনীর এই মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহড়ার নেতৃত্ব দেন। এরই মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় যৌথ বাহিনীর সভায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় গোয়েন্দা তথ্যে ঢাকা 12 আসনে কোনো সহিংসতার আশঙ্কা নেই। র্যাব, বিজিবি এবং আমাদের পুলিশ এবং সাথে ম্যাজিস্ট্রেট মহোদয়গণ থাকবেন। প্রত্যেকটা কেন্দ্র অনুযায়ী ভাগ করে, ভেন্যু অনুযায়ী ভাগ করে এবং ওয়ার্ড অনুযায়ী ভাগ করে আলাদা আলাদাভাবে 3-4 স্তরের স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রত্যেকটা কেন্দ্রেই আলাদা আলাদা করে আর্মি, পুলিশ থাকবেন, আনসার রয়েছেন, ম্যাজিস্ট্রেট থাকবেন প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক, যাতে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা তৈরি না হয়। এই মুহূর্তে বগুড়া শহরের সরকারি আজিজুল হক কলেজ এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে।
জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু বগুড়া ইতিমধ্যে নিরাপত্তার বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনী, বিজিবি তারা যৌথভাবে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় তাদের যে নিরাপত্তা টহল কার্যক্রম সেটি পরিচালনা করেছে। এর পরপরই কিন্তু জেলা গোয়েন্দা পুলিশ, ডিবি অর্থাৎ ডিবির ওসির নেতৃত্বে কিন্তু বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আসলে চেকপোস্ট বসিয়ে তাদের যে নিরাপত্তা কার্যক্রম, যে তল্লাশি, সেটি কিন্তু চালানো হচ্ছে। বিশেষ করে এই যে মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেল গুলো থামিয়ে কিন্তু আসলে আরোহীদের তল্লাশি করার পাশাপাশি কিন্তু যারা উঠতি বয়সী কিশোর রয়েছে তাদের যেই বেপরোয়া মোটরসাইকেলে চলাফেরা সেটি রোধে কিন্তু আসলে গোয়েন্দা পুলিশ কাজ করছে। এছাড়াও সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে তাদেরকে থামিয়ে কিন্তু আসলে এই যে অটোরিকশা বা বিভিন্ন যানবাহনে করে যাওয়া আসা করছে সেগুলোতে কিন্তু সন্দেহভাজনদেরকে আটকিয়ে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে। এবং ইতিমধ্যেই এখানে যে ডিবি পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বগুড়া শহরের সবুজগাড়ি মোড়ে, সেখানে কিন্তু কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যেগুলোতে কারো হয়তো বা নাম্বার প্লেট নেই বা লাইসেন্স নেই ইত্যাদি নানা অপরাধে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে এবং সেগুলো কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে বগুড়ার যেই 7টি সংসদীয় আসন, সেই 7টি সংসদীয় আসনে কিন্তু আনসার পুলিশের পাশাপাশি 24 প্লাটুন বিজিবি এবং 12টি উপজেলায় কিন্তু প্রত্যেকটি উপজেলায় ইন্ডিভিজুয়াল ক্যাম্প করে সেনাবাহিনী তাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত বগুড়ায় বড় রকমের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে ঘটেনি। তো বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। যৌথ বাহিনীর অভিযানের সত্ত্বেও উন্নতি নেই নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতির, ফলে ঝুঁকি আছে সুষ্ঠু নির্বাচনের। টিআইবির এক পর্যবেক্ষণে উঠে এসেছে এই তথ্য। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান ইফতেখারুজ্জামান বলেন, প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছে দলগুলো, কিন্তু ইসির কোনো পদক্ষেপ নেই। 1.5 বছরেও উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে না পারা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন টিআইবি প্রধান। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে 4 মূলনীতি বাতিল হয়ে যাবে, এই প্রচারণা হাস্যকর এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি। আন্তদলীয় কোন্দল হচ্ছে, ক্ষমতার জন্য অসুস্থ প্রতিযোগিতা এবং সহিংসতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে, ফলে অস্থিতিশীল পরিস্থিতি অধিকতর অস্থিতিশীল হয়েছে ও ঝুঁকির সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটি কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। প্রয়াস আছে, আমি বলছি, কিন্তু ঘাটতি আছে। তার পেছনে অবশ্য মূল চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। তারা এত প্রভাবশালী যে নির্বাচন কমিশন অনেক সময় কঠোর অবস্থান নিতে ব্যর্থ হয়। বৈষম্য দূর করতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলেও মন্তব্য করেন জাইমা রহমান। গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান ও আগামীর বাংলাদেশ নিয়ে সেমিনারে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নীতি নির্ধারণী পর্যায়ের নারীরা। এতে যোগ দেন ব্যারিস্টার জাইমা রহমানও। সেমিনারে উঠে আসে সমাজ, কর্মক্ষেত্র, রাজনৈতিক পথচলায় নারীদের বৈষম্য বঞ্চনার কথা। নারী প্রতিনিধিরা বলেন, নির্বাচন সামনে রেখে যখন নারীর অধিকার নিয়ে কথা বলা উচিত, তখন নারীর অস্তিত্ব নিয়ে আলোচনা করতে হচ্ছে। অভিযোগ করেন, বৈষম্যের বিরুদ্ধে জুলাই আন্দোলন হলেও নারীর সঙ্গে বৈষম্য স্পষ্ট হচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম থেকে দূরে ঠেলা হচ্ছে। আমাদের যদি ভোটার অধিকার থাকে, আমি যদি মানুষ হিসাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবো, তাহলে কেন আমি পিছনের সারিতে থাকবো? যারা বলছেন যে এটা হবে না, ওটা হবে না, নারীর নেতৃত্ব দিবে না, তাহলে কালকে থেকে কি গার্মেন্টস সেক্টরের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে? ঢাকা 12 আসনের প্রার্থী তাসলিমা আক্তার অভিযোগ করেন, নারীরা যেন কোনোভাবে সামনে এগিয়ে যেতে না পারে সে চেষ্টা করা হচ্ছে। নারীদের জন্য কর্মঘণ্টা 8 ঘন্টার বদলে 5 ঘন্টার প্রতিশ্রুতি অবাস্তব বলে মন্তব্য করেন তিনি। টাকা দিয়ে প্রচারণায় নিয়ে নারীদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন ডাকসু নেত্রী। রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট যদি না থাকে, প্রেজেন্স না থাকে, তার একটি প্রতিফলন জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। রাজনৈতিক ক্ষেত্রে যদি নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করা না যায়, তাহলে
সকল ক্ষেত্রে কিন্তু নারীরা পিছিয়ে যাবে। সংবিধানে সবার সমান অধিকার দেয়া হলেও নারীকে পেছনে ঠেলার জন্যই বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন ব্যারিস্টার সারা হোসেন। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি যে নারীরা যতটুকু পারেন সেই সুযোগগুলো তাদেরকে আর দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। সেমিনারে ব্যারিস্টার জাইমা রহমান বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে, রাজনৈতিক দলগুলোকে নারীর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্সের মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিদের। আমার মনে হয় নারী নিরাপত্তার দিক থেকে ইন টার্মস অফ সাইবার বুলিং আর ফিজিক্যাল অলসো সেফটি, যদি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। এছাড়া ধর্মের অপব্যাখ্যা, সাইবার বুলিং, কর্মক্ষেত্রে হয়রানি সহ নারীদের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন প্রতিনিধিরা। নারীকে যারা সম্মান ও এগিয়ে যাওয়ার পথ দেখাবে, ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে তাদের সঙ্গে থাকার আহ্বান জানানো হয় সেমিনারে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ও অর্থনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে নির্বাচন পরবর্তী বাংলাদেশ জনগণের প্রত্যাশার প্রতিফলনের মধ্য দিয়ে নতুন এক রাষ্ট্র গড়ার পরিকল্পনা করতে হবে নতুন সরকারকে। ভূরাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে নিয়ে ভারত সহ পরাশক্তিগুলোর আগ্রহ থাকায় সব দিক সামলে চলাই হবে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। আর টানাপোড়েনের শঙ্কায় নতজানু না হয়ে বাণিজ্য ও বিনিয়োগ স্বার্থে কৌশলী সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজারো মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্যই আমাদের লড়াই। আমরা পুরানা বস্তা পচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছি। দীর্ঘ ১৬ বছর একটি রাজনৈতিক সরকারের স্বৈরাচারী শাসনের পর গণতান্ত্রিক নির্বাচিত সরকারের অপেক্ষায় ১৮ কোটি মানুষ। তবে নির্বাচিত সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক উত্তরণ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক সংস্কৃতির মেলবন্ধন বজায় রাখা, বলছেন বিশ্লেষকরা। কেউ কিন্তু কারো ডিফিট মেনে নিতে পারে না, সো সেইভাবে একটা রাজনৈতিক কালচারটা আবার আমাদেরকে একটা তৈরি করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন অতীতের মতোই একক কোনো দেশ ও বাণিজ্য প্রীতি চাপে ফেলবে নতুন সরকারকে। যদিও বিশ্লেষকদের মত, পরিবর্তনশীল বাস্তবতায় নতুন সরকারকে সমর্থন দিতে হবে প্রতিবেশী রাষ্ট্রকে, সুসংহত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য। বিশ্ব তো এখন আমেরিকা এবং ভারত তো চায়নার শত্রু। গত যে সরকার ছিল এই 3 জায়গায় খেলতে গিয়ে কোনো জায়গায় সে জিততে পারেনি, এবং পরবর্তী সরকারের ক্ষেত্রেও ভূরাজনীতিটা হবে মেজর চ্যালেঞ্জ। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে দুই দেশেরই উচিত হবে সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন এবং স্পিরিটটা আছে সেটাকে ধারণ করা, যে অমীমাংসিত বিষয়গুলি আছে সেগুলিকে সুরাহা করতে পারবে। রাজনৈতিক সরকারের দিকে তাকিয়ে ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী অবস্থান নিয়েছে ওয়েট অ্যান্ড সি পলিসিতে। তাই গণ অভ্যুত্থান পরবর্তী টেকসই অর্থনীতির লক্ষ্যে পররাষ্ট্রনীতির ভারসাম্যে গুরুত্ব দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বৈশ্বিক বাণিজ্যের দৃশ্যমান পলিসি অনুযায়ী দেশভিত্তিক স্বার্থকে বিচক্ষণের সাথে দেখার পরামর্শ তাদের। যাদেরকে আমরা হেজেমন্স বলছি তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে, আমাদের সাউথ এশিয়ার মধ্যে তো মিডল পাওয়ার্সও আছে, নেপাল আছে, ধরেন ভুটান আছে, শ্রীলঙ্কা আছে, সাউথ ইস্ট এশিয়ায় ধরেন ইন্ডোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমরা আফ্রিকান কান্ট্রিজগুলো আছে। আমরা কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু এক্সপ্লোর করিনি। তাদের মধ্যে আমরা সহযোগিতা গড়ে তুলতে পারি কি না সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদেরকে ওই গতানুগতিকভাবে চিন্তা করলে হবে না যে চীনের সাথে সম্পর্ক থাকলে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন হবে। বাণিজ্যটাই প্রধান হবে, এবং এই বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি ধরনের মানুষকে লেভারেজ দিই। অভ্যন্তরীণ স্থিতিশীলতা, পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সংস্কার, এই 3 বিষয়ের ওপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। নতুন সরকারের সামনের কয়েক মাসের সিদ্ধান্তই ঠিক করে দেবে বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র। সঠিক সিদ্ধান্ত নিতে পারলে দেশ ঘুরে দাঁড়াতে পারে, আর ব্যর্থ হলে সংকট দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় বিশ্লেষকরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারকে চাপমুক্ত রাখতে নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এর আওতায় 30 থেকে 35 হাজার কোটি টাকা ব্যয়ে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। সচিবালয়ের সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রকাশ করা যাবে বিষয়বস্তু।
বাণিজ্য, বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার তথ্য অনুযায়ী তৈরি পোশাক, চামড়াজাত ও পাটজাত সহ বছরে 1 লাখ কোটি টাকার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে 20,000 কোটি টাকার মার্কিন পণ্য দেশে আসে। দুই দেশের মধ্যে 80,000 কোটি টাকার বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাণিজ্য উপদেষ্টার আশা, এই চুক্তির ফলে শুল্ক হার 20% থেকে আরও কমবে। স্বাক্ষরের পর চুক্তির বিষয়গুলো প্রকাশ করা হবে। নতুন সরকারকে চাপমুক্ত রাখতে নির্বাচনের 3 দিন আগে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। আরো বেশি সময় চুক্তির আওতায় মার্কিন কোম্পানি বোয়িং থেকে 47টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাণিজ্য উপদেষ্টা জানান 30 থেকে 35,000 কোটি টাকায় 25টি উড়োজাহাজ কেনা হচ্ছে, যার মধ্যে 2035 সাল নাগাদ 14টি সরবরাহ করা হতে পারে। এবারের হজ মৌসুমে সৌদি আরবে হজ যাত্রী রেখে ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান। 20,000 টাকায় টিকিট কেটে সৌদি আরব থেকে দেশে ফেরা যাবে। এতে 120 কোটি টাকা বাড়তি আয় হবে বলে জানান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা হিসেবে সরকারি গাড়ি, বাড়ি কোনো কিছুই নেননি দাবি করে বাণিজ্য উপদেষ্টা বলেন, দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেবেন। আইন মেনে বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হওয়ার দাবি তার। যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আগে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় 2 ঘন্টা পর মন্ত্রণালয় থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও জানান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। এছাড়া প্রায় একই সময়ে মার্কিন দূতাবাসের পেজ থেকে জানানো হয়, ঢাকা ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে রংপুরে তিনি সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রস্তুত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। এখানে তাদের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। যেগুলি এই সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল, ওই সবকটার প্রিপারেশনে তারা নিয়ে ফেলছে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হবে। ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয় সাথে সাথে জানাবেন, আমরা সাথে সাথে অ্যাকশন নেব। দুপুরের সময় আরও থাকছে। বাংলাদেশকে নিয়ে পিসিবির সঙ্গে আজ জরুরি বৈঠকে বসে আইসিসি। অংশ নিতে পাকিস্তানে আমিনুল ইসলাম বুলবুল। ক্ষতিপূরণের আশ্বাস পেতে পারে বিসিবি। আওয়ামী লীগের শাসনামলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা ও এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল। এদিন সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আবারও অচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল। বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল সহ 4 দাবিতে ধর্মঘটে শ্রমিক কর্মচারীরা। বন্ধ রয়েছে জেটি ও বহির্নোঙরে কার্যক্রম। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সক্ষমতা বাড়াতে ইজারা দেওয়ার বিকল্প নেই বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আবারও স্থগিত চট্টগ্রাম বন্দর। দ্বিতীয় দফা ফের চলছে শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার সকালে বন্দরে জেটি গেট দিয়ে কোনো ধরনের যানবাহন ভেতরে ঢোকেনি, এমনকি বেরও হয়নি। চলছে না কোনো ধরনের অপারেশনাল কার্যক্রম। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেটের সামনে অবস্থান করতে দেওয়া হচ্ছে না কোনো শ্রমিককে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে প্রত্যাহার না করলে চট্টগ্রাম বন্দর এলাকায় যে অশান্তির আগুন জ্বলবে, সে অশান্তির আগুনের জন্য সম্পূর্ণরূপে আমরা সরকার এবং কর্তৃপক্ষ সহ সকল সংশ্লিষ্ট সকলকে দায়ী করব।
চেয়ারম্যান জানান বন্দরকে হাইজ্যাক করার চেষ্টা করছে কিছু বিপদগামী কর্মচারী। এনসিটিকে নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলমান বলেও জানান তিনি। আন্তর্জাতিক যদি কোনো অপারেটর আসে তাহলে এই ইকুইপমেন্টগুলো তারা হয়তো 1 বছরের মধ্যেই পুরো চেঞ্জ করে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসবে, এবং এইটা হলে আমাদের দেশে যেই এক্সপোর্ট ইম্পোর্ট বাড়বে এবং ইনভেস্টমেন্টগুলো আসবে। গেল 5 ফেব্রুয়ারি নৌপদেষ্টার আশ্বাসে 2 দিনের কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিকরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। উখিয়া ক্যাম্প ছেড়ে ভাড়া বাসা বা স্থানীয়দের জমি দখলে নিয়ে বসবাস করা প্রায় 1000 রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথ বাহিনী। সেনাবাহিনী জানায়, জাতীয় সংসদ নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহার ঠেকাতে অভিযান চালানো হয়। তাদের আশ্রয় দেয় 3 জনকে 1,27,000 টাকা জরিমানা করা হয়। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার বালুখালীর মরাগাছতলা এলাকা, পাহাড় ঘেরা এলাকাটির ভেতরে ঢুকলেই যেন অন্য জগৎ। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে শত শত ঘর, যেখানে বাস করছে হাজারো রোহিঙ্গা। তাদের কাছ থেকে প্রতি মাসে 2 থেকে 3,000 টাকা ভাড়া আদায় করে একটি সিন্ডিকেট। একই সঙ্গে চলতো মাদক ব্যবসাও। এইগুলো আগে পাহাড় ছিল, তারপর মেডিকাটে গভর্নমেন্টে রোহিঙ্গাদেরকে ভাড়া দেয়। খুব কষ্ট আসছিলাম, তারপর এখান থেকে মোড়া আসছিল এই জমিদারের বলিয়া এখান থেকে আমরা থাকতে পারবেন সেটা বলে থাকতে পারবেন, ভাড়া দিতে হবে। রোববার ভোরে মরাগাছতলা এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশি শুরু হলে বেরিয়ে আসে শত শত রোহিঙ্গা। পালিয়ে যায় অনেকেই। তবে 350 ঘর থেকে আটক করা হয় 1000-এর বেশি রোহিঙ্গাকে। একই সঙ্গে আটক করা হয় ঘর ভাড়া দেয়া কয়েকজনকে। কারণ বিল মাত্র 1,500 টাকা দিয়ে পানি দিয়ে কারণ দিয়ে এটা আমাকে রাখছিলাম। স্যার ওরা তো রাস্তা বাইরে ঘুমাচ্ছে, সেজন্য আমাদের ওখানে যাই আশ্রয় চাইলেও আশ্রয় দিলাম আর কি। হাত পায়ে দইরা বলতেছে আমাদের কিছু টাকার আশ্রয় দেন। তো আমরা বলতেছি যে আমার তো এখানে জায়গা নাই, তাইলে আপাতত 2টা আছে, ওই বেড়া দিয়ে দিছে আর কি। স্থানীয়রা বলছেন, ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া অপরাধের বিস্তৃতি সহ নানা সমস্যা তৈরি করছে। যারা তাদেরকে রোহিঙ্গাদের বাসা বাড়ি দিচ্ছে তাদেরকে আইনের আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এরাও দায়ী, স্থানীয়রাও দায়ী এবং চেয়েছিও দায়ী। প্রশাসন বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যেহেতু স্থানীয় লোকজন এই অপরাধের এক ধরনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছেন, আমাদের চেষ্টা হচ্ছে যে তারা যাতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকেন, সেটার জন্য আমরা তাদেরকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করছি। আটক রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মাধ্যমে ফেরত পাঠানো হবে ক্যাম্পে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আজ থেকে শুরু হচ্ছে 2026 সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হাজিদের আগমনের আগেই প্রয়োজনীয় সেবা প্রস্তুতি জোরদার ও ভিসা প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সব চুক্তি সম্পন্ন হয়েছে। সৌদি কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত অন্তত 7,50,000 হজ যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এদিকে বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক হজ যাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেয়া হবে না। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী ফিটনেস সনদ সহ 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। এবারে খেলার খবর। আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানের লাহোর গেলেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। টি-20 বিশ্বকাপ চলমান থাকলেও ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কাটেনি শঙ্কার মেঘ। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। এরপর থেকেই পিসিবিকে রাজি করাতে বহুমাত্রিক চেষ্টা করে আসছে আইসিসি, কিন্তু সরকারি সিদ্ধান্ত হওয়ায় বারবার অপারগতা প্রকাশ করেছেন মোহসিন নাকভি। বাধ্য হয়ে এবার লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসবেন আইসিসি কর্তারা। ভিডিও কলে আইসিসি প্রধান নির্বাহী সংযোগ গুপ্তার যুক্ত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ভারত পাকিস্তান ম্যাচ খেলতে পিসিবিকে রাজি করানোর জন্য বড় কোনো আর্থিক প্রস্তাব দেওয়া হবে আইসিসির পক্ষ থেকে। বাংলাদেশকেও ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস আসতে পারে এই বৈঠক থেকে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীতে 7টি নির্বাচনী সভায় অংশ নেবেন তারেক রহমান। ইসিবি চত্বরে কর্মী সমর্থকের ভিড়। প্রতিপক্ষকে আক্রমণ নয়, মানুষের জন্য কাজের পরিকল্পনায় গুরুত্ব বিএনপির। 11 দলীয় ঐক্য ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামাত আমিরের। একটি পক্ষের বিরুদ্ধে 5 আগস্টের পর জালিমে পরিণত হওয়ার অভিযোগ। এবং প্রচারণার বাকি মাত্র 2 দিন। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে পাড়া মহল্লায় প্রার্থীরা। এবারে নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।